কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা 2009 সালে মুক্তিপ্রাপ্ত প্ল্যানেট 51 নামের একটা অসাধারণ মুভির কাহিনী জানবো। প্ল্যানেট 51 মুভিটার নাম শুনেই বুঝতে পারতেছো এই মুভিটা কিন্তু এরিয়া 51 এর সাথে স্লাইটলি কানেক্টেড। এই মুভিটার IMDb রেটিং 6.0 আউট অফ 10। মুভিটার তৈরিতে বাংলা টাকায় খরচ হয়েছিল মোট 770 কোটি টাকা এবং মুভিটা বক্স অফিস থেকে টোটাল আয় করেছিল 1161 কোটি টাকা। তার মানে বুঝতেই পারতেছো অলমোস্ট 391 কোটি টাকা মুভিটা লাভ করছে। সো মুভিটা কেমন এটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। মুভিটার কাহিনী নিয়ে যদি হালকা কিছু একটা আগেই বলি তাহলে হচ্ছে এলিয়েনদের গ্রহে একদিন ভুল করে একটা মানুষ চলে যায়। যেহেতু ওই গ্রহে এলিয়েনরা থাকে তাই মানুষরাই কিন্তু তাদের কাছে অ্যাকচুয়ালি এলিয়েন। তো এই এলিয়েনরা মানুষদেরকে দেখার পর কি করে এটাই জানবো মূলত আজকের এই ভিডিওতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা একটা বড় এলিয়েনকে দেখতে পাই। সে মানুষদের উপরে আক্রমণ করে দিয়েছিল। মানুষদের হাজার হাজার সৈন্য মিলেও এই এলিয়েনটার কিছুই করতে পারছিল না। এই এলিয়েনটা তখন তার মুখ দিয়ে আগুন বের করে এখানে থাকা হাজার হাজার সৈন্যদেরকে সেকেন্ডের মধ্যেই মেরে ফেলে। এর পরের সিনেই আমরা দেখতে পাই এটা আসলে একটা মুভি ছিল যেটাকে প্ল্যানেট 51 এর এলিয়েনরা বসে বসে দেখছিল। এখানে আমরা জানতে পারি এই প্ল্যানেটে সবুজ রঙের অনেক এলিয়েনরা বাস করে আর এই এলিয়েনরা একদম মানুষদের মতোই থাকে। তাদের চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু মানুষদের মতো। তবে এই প্ল্যানেটের ওয়েদার মানুষের পৃথিবীর চেয়ে অনেক বেশি আলাদা। মানুষদের পৃথিবীতে যেমন পানির বৃষ্টি হয় এই পৃথিবীতে পাথরের বৃষ্টি হয়, মানে বৃষ্টির সময় আকাশ থেকে পাথর পড়ে। এই মুভির মেইন কাহিনী এই প্ল্যানেটের গ্লিফগ নামের একটা শহর থেকে শুরু হয়। এখানে এলিয়েনরা প্রতিদিনের মতোই স্বাভাবিক সময় কাটাচ্ছে। এরপরে আমরা এই প্ল্যানেটের একটা এলিয়েন ল্যামকে দেখতে পাই। সে এখানের একটা প্ল্যানেটোরিয়ামে কিউরেটরের কাজ করে। তার কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি এই এলিয়েনদের সায়েন্স আর ইউনিভার্স সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই আর তারা নিজেদেরকেই এই ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী প্রাণী মনে করে। মানুষদের মতো এই এলিয়েনরাও ভিন গ্রহের এলিয়েনদেরকে অনেক বেশি ভয় পায়। তারা মনে করে ভিন গ্রহের প্রাণীরা একদিন হঠাৎ করেই তাদের প্ল্যানেটে এসে তাদের উপরে আক্রমণ করবে। তবে ল্যাম, যার একটু অ্যাস্ট্রোনমির ধারণা আছে, সে এই বিষয়গুলোকে বিশ্বাস করে না। ল্যাম সবসময় তার বন্ধু স্কিফকে বোঝায় যে এই সবকিছুই আসলে ভুল ধারণা, এগুলো বলা হয় শুধুমাত্র বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য। এরপরে আমরা দেখতে পাই ল্যাম এখানে থাকা একটা মেয়ে যার নাম নীরা তাকে অনেক বেশি পছন্দ করে। তবে ল্যাম কখনোই তার মনের কথা নীরাকে বলতে পারে না। একদিন আমরা দেখতে পাই একটা স্পেসশিপ তাদের প্ল্যানেটের দিকেই আসছে আর এই খবরটা তাদের প্ল্যানেটের সিক্রেট এজেন্সি বেস 9ও পেয়ে যায়। বেস 9 হচ্ছে পৃথিবীর এরিয়া 51 এর মতো এলাকা যেখানে তারা অন্য গ্রহ থেকে আসা বিভিন্ন যন্ত্রপাতি বা রোবটের উপরে এক্সপেরিমেন্ট করে। আমরা এখানে জানতে পারি তাদের আন্ডারে পৃথিবী থেকে আসা বেশ কিছু স্যাটেলাইট আর রোবট আছে যেগুলোর উপরে তারা এক্সপেরিমেন্ট করছে। স্পেসশিপটা যখন তাদের বায়ুমণ্ডলের মধ্যে চলে আসে তখনই বেস 9-এ থাকা একটা রোবট অ্যাক্টিভেট হয়ে যায়। রোবটটা তখন ধীরে ধীরে স্পেসশিপের সিগন্যালের দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই স্পেসশিপটা শহরের মধ্যে ল্যান্ড করে। আশেপাশে দাঁড়িয়ে সকল এলিয়েনরাই এই সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর স্পেসশিপ থেকে একটা অ্যাস্ট্রোনট বেরিয়ে আসে। তার হাতে এখানে আমেরিকার পতাকা ছিল। সে তখন এই পতাকাটাকে এই প্ল্যানেটের মাটিতেই গেড়ে দেয়। সে মনে করছিল এই প্ল্যানেটে আসা প্রথম মানুষ হলো সে। তবে তখনই সে তার সামনে সেই এলিয়েনগুলোকে দেখতে পায়। এই এলিয়েনদেরকে দেখে সে এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন দ্রুত সেখান থেকে পালিয়ে প্ল্যানেটোরিয়ামের দিকে যেতে থাকে। এদিকে এলিয়েনদের আর্মি জেনারেল গ্রাল তার সৈন্যদেরকে রেডি করে, কারণ সে ভয় পাচ্ছিল যে মানুষরা হয়তো তাদের উপরে আক্রমণ করে দিয়েছে। খুবই তাড়াতাড়ি এই খবরটা সারা শহরে ছড়িয়ে যায়। এদিকে সেই স্পেসশিপ থেকে আসা নাসার একটা রোবটও অ্যাস্ট্রোনটের সিগন্যাল ফলো করে তার দিকে যেতে থাকে। এদিকে আমরা সেই প্ল্যানেটোরিয়ামের মধ্যে ল্যাম্পকে দেখতে পাই। সে এখানে পরিষ্কার করার কাজ করছিল। তখনই তার সামনে এই অ্যাস্ট্রোনট চলে আসে। তারা এখানে একে অপরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা দুইজনেই এদিকে ওদিকে পালানো শুরু করে। পালাতে গিয়ে অ্যাস্ট্রোনটের অক্সিজেন পাইপ খুলে যায়। এই অ্যাস্ট্রোনটটা তখন তার মাথার হেলমেট খুলে ফেলে আর সে দেখতে পায় সে এই প্ল্যানেটেও নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছে। তার মানে এই প্ল্যানেটেও অক্সিজেন আছে। এদিকে ল্যাম্প ভয় পেয়ে পুলিশকে ফোন করতে যায়। তবে সে এটা দেখে অবাক হয় যে এই অ্যাস্ট্রোনট পুরো তার মতোই তার ভাষাতেই কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই তারা নিজেরা নর্মাল হয়ে যায়, মানে তাদের মধ্যে মোটামুটি একটা ফ্রেন্ডশিপ চলে আসে। অ্যাস্ট্রোনট তখন বলে, আমার নাম চাক আর আমি পৃথিবী থেকে এখানে এসেছি। ল্যাম্পকে এখানে ভয় পেতে দেখে চাক তাকে বলে, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার মিশন ছিল শুধুমাত্র নতুন একটা গ্রহকে খুঁজে বের করা। চাক এখানে ল্যাম্পকে বলে, এই প্ল্যানেটের অরবিটের বাইরে আমার কমান্ড মডিউল আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি 72 ঘন্টার মধ্যে সেখানে না যাই তাহলে আমি সারা জীবনের মতো এই প্ল্যানেটে ফেসে যাব। সেটা তখন আমাকে রেখেই চলে যাবে। ল্যাম্প এখানে চাকের কথা বিশ্বাস করতে পারছিল না। চাক এখানে তখন অনেক বেশি ইমোশনালি কথাবার্তা বলতে থাকে। এই কারণে ল্যাম্প এখানে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ল্যাম্প তখন চাককে লুকিয়ে লুকিয়ে তার স্পেসশিপের দিকে নিয়ে যেতে থাকে। স্পেসশিপের কাছাকাছি যাওয়ার পর ল্যাম্প দেখতে পায়
আর্মি জেনারেল গ্রাল অলরেডি সেখানে চলে এসেছে। গ্রাল সেখানে তার সৈন্যদেরকে দিয়ে এই স্পেসশিপটাকে ভালোমতো সার্চ করায় এবং সে এখানে মানুষদের ব্যবহৃত বেশ কয়েকটা জিনিসও দেখতে পায়। গ্রাল তখন সাথে সাথেই পুরো শহরে লকডাউন লাগিয়ে দেয় এবং তার সৈন্যদেরকে বলে যেভাবেই হোক সেই অ্যাস্ট্রোনটকে খুঁজে বের করো। এসব দেখে নীরা গ্রালকে বোঝায় হতে পারে সেই মানুষটা এখানে আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে, এ কারণে আমাদের উচিত তাকে ভালোভাবে এই গ্রহে স্বাগত জানানো। তবে গ্রাল এখানে তার কোনো কথাই শোনে না। এই সবকিছু দেখে ল্যাম এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন চাককে বাঁচানোর জন্য তাকে তার নিজের বাসায় নিয়ে আসে। এখানে আর্মিরা কিন্তু চাকের সেই স্পেসশিপটাকেও একদম সিজ করে রেখেছিল, মানে সেটাকে আটকে রেখেছিল। এদিকে চাক তখন ভাবতে থাকে আমি কি আসলেই এই গ্রহ থেকে আমার পৃথিবীতে ফিরে যেতে পারবো, কারণ এখন তার হাতে সেই কমান্ড মডিউলে ফিরে যাওয়ার জন্য মাত্র 36 ঘন্টা সময় ছিল। তাকে এই 36 ঘন্টার মধ্যে যে কোনো ভাবে সেই কমান্ড মডিউলে যেতে হবে। এদিকে গ্রাল একজন প্রফেসরকে ডাকে। এই প্রফেসর নিজেকে অনেক বড় বিজ্ঞানী মনে করে। সে এখানে সন্দেহ করছিল যে এই মানুষটা হয়তো এখানে এসে তাদের মাইন্ড কন্ট্রোল করে তাদেরকে জুম্বি বানিয়ে দিবে। এই বিজ্ঞানী তখন গ্রালকে বলে সেই মানুষটাকে তোমাকে জীবিত ধরতে হবে, কারণ আমি তার মাইন্ডের উপর রিসার্চ করতে চাই আর আমার বিশ্বাস সে আশেপাশেরই কোনো একটা এরিয়াতে লুকিয়ে আছে। এরপরে গ্রাল তার সৈন্যদেরকে দিয়ে এই শহরের প্রত্যেকটা বাড়িকে সার্চ করতে বলে। এদিকে আমরা দেখতে পাই চাকের সেই রোবটটা কোনো রকমে বেঁচে চাকের কাছে চলে আসে। এই রোবটটাকে দেখে চাক এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। চাক তখন ল্যাম্পকে বলে আমি শুধুমাত্র এখানে এসেছি এই প্ল্যানেট থেকে কিছুটা স্যাম্পল কালেক্ট করার জন্য। তখনই এখানে নীরার ভাই আর স্কিফ চলে আসে। তারা এখানে চাককে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ল্যাম্প তখন তাদের দুজনকে বুঝায় যে চাককে দেখে ভয় পাওয়ার কিছুই নেই, চাক আমাদের কোনো ক্ষতি করবে না। তখনই এখানে সার্চ করার জন্য দুজন সৈন্য চলে আসে। এই সৈন্যরা এখানে চাককে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা ভাবছিল চাক হয়তো তাদের দিকে তাকিয়ে তাদের মাইন্ডকে কন্ট্রোল করে ফেলবে। এই কথাটা শুনে চাক এখানে অ্যাক্টিং করা শুরু করে। চাকের অ্যাক্টিং দেখে এই দুজন সৈন্য আসলেই মনে করে যে তারা চাকের কন্ট্রোলে চলে গেছে। এরপরে তারা সবাই মিলে এই দুজন সৈন্যকে বোকা বানিয়ে সেই জায়গাটা থেকে পালিয়ে যায়। এরপরে আমরা আর্মি জেনারেল গ্রালকে দেখতে পাই। সে এখানে ল্যামের বাসার সামনে ছিল। সে ল্যামের বাবা মাকে বলে আমরা এখন কিছুদিন আপনাদের বাসাকে বেস ক্যাম্পের মতো ব্যবহার করব, কারণ সেই মানুষ এলিয়েন্টার স্পেসশিপ যে জায়গাটাতে ল্যান্ড করেছে সেই জায়গাটা থেকে আপনাদের বাসা অনেক বেশি কাছে। তখনই একজন সৈন্য ল্যামের ঘর থেকে মানুষদের ব্যবহৃত কয়েকটা জিনিস নিয়ে আসে আর এটা দেখে গ্রল মনে করে সেই মানুষটা হয়তো ল্যাম্পকে কন্ট্রোল করে ফেলেছে। এই কারণে সেই সৈন্যরা এবার ল্যাম্পকে সেখান থেকে তুলে নিয়ে যেতে থাকে। নীরা তখন ল্যাম্পকে দেখতে পায় যে ল্যাম্প এখানে থাকা সৈন্যদের সাথে যাচ্ছে। এটা দেখে নীরা এখানে অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ নীরা এখানে ভাবছিল ল্যাম্প হয়তো সেই মানুষটাকে মারার জন্য এই সৈন্যদের সাথে মিশে গেছে। যাই হোক, এরপরে ল্যাম্প কোনোভাবে এই সৈন্যদের কাছ থেকে সরে চাককে নিয়ে স্কিফের কমিক শপে যায়। সে চাককে এই কমিক শপের মধ্যে লুকিয়ে রাখে। এরপর সে নীরার সাথে কথা বলার জন্য যায়। নীরা এখানে চাককে বাঁচানোর জন্য আন্দোলন করছিল। যেহেতু নীরা মনে করছিল যে ল্যাম্প হয়তো এই মানুষটাকে মারার পক্ষে আছে, এই কারণে নীরা এখানে ল্যাম্পের সাথে কোনো কথাই বলে না। সে ল্যাম্পকে এখানে একা রেখে সেই জায়গাটা থেকে চলে যায়। এদিকে সেই কমিক শপে চাক সবাইকে এলিয়েনের মতো অ্যাক্টিং করে দেখায় আর এই জিনিসটাকে সেখানে থাকা একটা নিউজ রিপোর্ট টিম লুকিয়ে লুকিয়ে রেকর্ড করে সেটাকে লাইভ টেলিকাস্ট করে। এই লাইভ টেলিকাস্টটা এই শহরে থাকা প্রত্যেকটা এলিয়েনই দেখে। আর্মি জেনারেল গ্রলও তখন বুঝতে পারে যে চাক আসলে কোথায় আছে। এই টেলিকাস্টটা ল্যামও দেখতে পায়। ল্যাম তখন দ্রুত সেই কমিক শপে গিয়ে চাককে সেখান থেকে দ্রুত পালাতে বলে। আর্মিরা তাদেরকে ধরে ফেলার আগেই ল্যাম চাককে একটা গাড়িতে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে তখন একজন সৈন্য একটা ট্যাঙ্ক থেকে ফায়ার করে আর এই ফায়ারের কারণে তারা যে গাড়িতে ছিল সেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তবে তারপরেও তারা কোনো রকমে বেঁচে যায়। এখন অনেক বেশি আর্মিরা তাদেরকে ঘিরে ফেলেছিল। আর্মিরা যখন চাককে ধরেই ফেলবে তখনই পেছন থেকে চাকের সেই রোবটটা চলে আসে এবং সকল আর্মিদের নজর অন্যদিকে সরিয়ে দেয়। এই সুযোগে চাক আর ল্যাম সেই জায়গাটা থেকে পালিয়ে যায়। তবে সৈন্যরা এই রোবটটিকে ধরে ফেলে। গ্রাল এবার চাকের সেই স্পেসশিপটাকে সেই জায়গাটা থেকে সরিয়ে সিক্রেট একটা জায়গায় নিয়ে যেতে থাকে। প্ল্যানেটোরিয়াম থেকে গ্রাল আর ল্যাম এই জিনিসটাকে দেখে ফেলে। এখন চাক এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তার কমান্ড মডিউলে ফিরে যাওয়ার জন্য তার হাতে শুধুমাত্র 18 ঘন্টার সময় আছে। সে বুঝতে পারে সে এই প্ল্যানেটে সম্পূর্ণভাবে ফেসে গেছে। সে এখন এই সবকিছুর জন্য ল্যাম্পকে দোষারোপ করতে থাকে। সে বলে তোমার এই ফালতু প্ল্যানের কারণেই আমি এখানে ফেসে গেছি আর তোমাদের এই প্ল্যানেটটাও অনেক বেশি ফালতু। এসব কথা শুনে ল্যামের এখানে অনেক বেশি খারাপ লাগে। ল্যাম এখানে চাককে বলে তোমার জন্য আমি আমার নিজের জীবন বাজি রেখেছি আর তুমি আমাকে এসব কথা বলছো। এটা বলে ল্যাম এখানে অনেক বেশি মন খারাপ করে। চাক তখন ল্যামের কাছে যায় এবং তাকে সরি বলে। সে বলে তুমি না থাকলে এতক্ষণ হয়তো আমি বেঁচেও থাকতাম না। তখনই এখানে নীরার ভাই অ্যাকেল আর স্কিফ চলে আসে। তারা এখানে এসে চাককে বলে তোমার সেই রোবটটাকে গ্রাল বন্দি করে ফেলেছে। চাক তখন বলে আমরা যদি কোনো রকমে সেই রোবটটাকে মুক্ত করতে পারি তাহলে আমি হয়তো আমার সেই কমান্ড মডিউলে ফিরে যেতে পারবো। তখনই ল্যামের মাথায় একটা বুদ্ধি আসে। সে এখানে সবাইকে এলিয়েনের কস্টিউম পরতে বলে, কারণ সে জানে আজকে এখানে একটা এলিয়েন মুভি
মুভির প্রিমিয়ার শো আছে আর এখানে সবাই এলিয়েনদের মতোই কস্টিউম পরে থাকবে। তারা যখন এই কস্টিউম পরে সামনের দিকে যাচ্ছিল তখনই এই শো এর অর্গানাইজাররা তাদেরকে পার্টিসিপেন্ট মনে করে তাদেরকে স্টেজে নিয়ে আসে। এদিকে গ্রাল ইচ্ছা করেই সেই রোবটটাকে ছেড়ে দেয় যেন সেই রোবটটা চাকের কাছে যায় আর তারা খুবই সহজে চাককে ধরে ফেলতে পারে। গ্রাল তখন এই রোবটকে ফলো করতে করতে সেই পার্টি পর্যন্ত চলে আসে। এই পার্টিতে গ্রাল চাকের ইউনিফর্মে আমেরিকার পতাকা দেখে তাকে চিনতে পারে। এরপর সেই রোবটটা সহ এখানে থাকা সবাইকে সে বন্দি করে ফেলে। এখন গ্রাল আর চাক প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে। এখন সেই বিজ্ঞানীটা এখানে এসে বলে এখন আমি ভালোভাবেই এই এলিয়েনের মাথাকে স্ক্যান করতে পারবো এবং তার উপরে এক্সপেরিমেন্ট করতে পারবো। এই বিজ্ঞানীটা মনে করছিল ল্যাম্পকেও হয়তো এই অ্যাস্ট্রোনট নিজের বশে করে রেখেছে, এই কারণে সে ল্যাম্পকেও ধরে নিয়ে যেতে বলে। ল্যাম্পকে বাঁচানোর জন্য চাক তখন আবারও এখানে নাটক করে। সে বলে আমি ল্যাম্পের মধ্যে থেকে আমার সকল কন্ট্রোল সরিয়ে নিয়েছি, এখন ল্যাম্প আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এটা শুনে সেই বিজ্ঞানী ল্যাম্পকে ছেড়ে দিতে বলে। যাই হোক, এরপরে গ্রল সেই রোবট আর চাককে আলাদা আলাদা ভাবে বন্দি করে তাদেরকে বেস 9 এর দিকে নিয়ে যেতে থাকে। এদিকে সবাই ল্যাম্পকে হিরো মনে করছিল, কারণ তারা সবাই মনে করছিল যে এই প্ল্যানেটকে চাকের হাত থেকে ল্যাম্প অনেক সাহসিকতার সাথে বাঁচিয়েছে। তবে এগুলোর কোনো কিছুই ল্যাম্পের ভালো লাগছিল না। সে এখানে চাককে বাঁচানোর ব্যাপারে ভাবতে থাকে। এরপরে সে সিদ্ধান্ত নেয় সে একাই চাককে বাঁচানোর জন্য যাবে। বাইরে আসার পর নীরা তাকে বলে বেস 9 এর আসল লোকেশন কেউই জানে না। তখনই তারা দেখতে পায় চাকের সেই রোবটটা কোনো রকমে নিজেকে মুক্ত করে তাদের কাছে চলে এসেছে। এরপরে তারা এই রোবটটাকে ফলো করতে করতে বেস 9 এর দিকে যেতে থাকে। এদিকে বেস 9 এর মধ্যে গ্রল চাককে বলে তুমি যদি এখানে থাকা কারোর মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করো তাহলে আমি এই পুরো এলাকাটাকে ব্লাস্ট করে ধ্বংস করে দিব। এরপর সে সেই বিজ্ঞানীটাকে ডাকে এবং তাকে চাকের মাথার উপরে এক্সপেরিমেন্ট করতে বলে। এদিকে সেই রোবটটা ল্যাম্পদেরকে একটা পরিত্যক্ত পেট্রোল পাম্পের কাছে নিয়ে এসেছিল। এখানে আসার পর তো তারা এখানে কিছুই দেখতে পায় না। ভিতরে গিয়ে ল্যাম্প যখন সেখানে থাকা একটা বোতলকে সরায় তখনই এখানকার একটা মেকানিজম অ্যাক্টিভ হয়ে যায়। তারা তখন দেখতে পায় এটাই হচ্ছে সেই বেস 9 এর বেস ক্যাম্প। তারা তখন লুকিয়ে লুকিয়ে বেস 9 এর মধ্যে ঢোকে এবং একটা ভেন্টিলেশনের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় আসে যেটা সরাসরি অপারেশন থিয়েটারের উপরে ছিল। তারা অপারেশন থিয়েটারের মধ্যে চাককে দেখতে পায়। সেই বিজ্ঞানীটা চাকের উপর এক্সপেরিমেন্ট শুরু করার আগেই সেই রোবটটা চাককে বাঁচিয়ে নেয়। এরপরে এই রোবটটা তার লেজার দিয়ে এই বিজ্ঞানীকে অনেক ভয় দেখায়। এই কারণে এই বিজ্ঞানীটা এখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই সৈন্যদের নজর এড়িয়ে চাকের সেই স্পেসশিপটার কাছে যায়। চাক যখন সেই স্পেসশিপে উঠবে তার আগেই এখানে গ্রল তার সকল সৈন্যদেরকে নিয়ে চলে আসে। গ্রল এখানে তাদেরকে বলে তোমরা যদি এখন নড়াচড়া করো তাহলে আমি এখানে থাকা এই বোমটাকে অ্যাক্টিভেট করে দিব। এরপরে সে চাকের দিকে গান পয়েন্ট করে। সে যখন চাককে শুট করতে যায় তখনই সেখানে ল্যাম্প চলে আসে। ল্যাম্প তখন গ্রলের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে সে টেকনিক করে সেই বোমের সুইচটাকে অ্যাক্টিভেট করে দেয়। বোম যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে এটা দেখে সেই বিজ্ঞানী আর এখানে থাকা সকল সৈন্যরাই ভয়ে এই জায়গাটা থেকে পালাতে থাকে। এই জিনিসটা দেখে আবার গ্রল ল্যাম্পের উপরে অনেক বেশি রেগে যায়। সে তখন ল্যাম্পকেই গুলি করতে নেয়। তবে তখনই একেল একটা হুক সেদিকে ছুড়ে মারে। এই হুকটার কারণে গ্রলের হাত থেকে সেই বন্দুকটা ছুটে যায় আর এই বন্দুকটা সরাসরি সেই বোমের উপর গিয়ে পড়ে। এটার কারণে এখানে সেই বোমগুলো ব্লাস্ট হওয়া শুরু করে। এই বোম ব্লাস্টের কারণে উপরের একটা ছাদের অংশ ভেঙে যায় আর এই ছাদের অংশ সরাসরি গ্রালের উপর এসে পড়ে। এ কারণে গ্রাল এখানে অজ্ঞান হয়ে যায়। চাক তখন এখানে থাকা সবাইকে দ্রুত তার স্পেসশিপের মধ্যেই নিয়ে আসে। স্পেসশিপের মধ্যে আসার পর চাক তার অ্যাস্ট্রোনটের ড্রেসটাকে পরে এবং একটা ফায়ারপ্রুফ কাপড় নিয়ে গ্রলকে বাঁচানোর জন্য যায়। সে তখন গ্রলকে নিয়েই এই স্পেসশিপে চলে আসে যেন গ্রলের কোনো ক্ষতি না হয়। এরপর সে তার স্পেসশিপটাকে চালু করে এবং এই এলাকাটা থেকে বেরিয়ে যায়। খুবই তাড়াতাড়ি তারা মহাকাশে চলে আসে। এখানে চাক তাদের সবাইকে গ্র্যাভিটির ব্যাপারে বলে। এই এলিয়েনরা এখানেই প্রথমবারের মতো তাদের প্ল্যানেটের আসল রূপটাকে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে গ্রালেরও এখানে জ্ঞান ফিরে আসে আর গ্রালকে সুস্থ দেখে এখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে একটা ভালো সুযোগ আর ভালো পরিবেশ দেখে ল্যাম্প নীরাকে প্রপোজ করে আর নীরাও এখানে ল্যাম্পের প্রপোজকে অ্যাকসেপ্ট করে নেয়। চাক এখানে বলে এখন আমি আবারও তোমাদেরকে তোমাদের প্ল্যানেটে রেখে আসবো। এরপর তারা সবাই মিলে আবারও এই প্ল্যানেটে ফিরে আসে। তাদের সবাইকে সুস্থ দেখে এই প্ল্যানেটে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তারা যখন এই স্পেসশিপের মধ্যে আবারও চাককে দেখতে পায় তখন তারা সবাই আবারও অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছু কিছু সৈন্যরা তখন চাকের দিকে বন্দুক তাক করে। গ্রল তখন সবাইকে বলে তোমরা চাককে ভয় পেও না, চাক আমাদের শত্রু না, সে আমাদের বন্ধু। চাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছিল। এরপরে গ্রল তার সকল সৈন্যদেরকে নিয়ে চাককে এখানে সেলুট করে। চলে যাওয়ার সময় গ্রল এখানে দেখতে পায় স্কিফের অনেক মন খারাপ, কারণ স্কিপ এখানে সেই রোবটটাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতো আর যেহেতু তার বেস্ট ফ্রেন্ড এখন এখান থেকে চলে যাবে এই কারণে সে মন খারাপ করে এখানে বসেছিল। চাক তখন স্কিফকে বলে আমি এই রোবটটাকে এখানে রেখে যাব, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে থাকতে পারো। এরপর সে নীরা আর ল্যাম্পের কাছে যায় এবং তাদেরকে বলে আমি তোমাদের সাথে দেখা করার জন্য অবশ্যই আবারও আসবো। এরপরে চাক তার স্পেসশিপে চলে যায় এবং তার স্পেসশিপটাকে নিয়ে সেই কমান্ড মডিউলের দিকে যেতে থাকে। এখানে আমরা দেখতে পাই এই প্ল্যানেটের একটা ক্রিয়েচার লুকিয়ে লুকিয়ে চাকের সেই স্পেসশিপের মধ্যে
মধ্যে চলে এসেছিল। যাই হোক, একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই চাক তার স্পেসশিপকে সেই কমান্ড মডিউলের সাথে কানেক্ট করে এবং এই কমান্ড মডিউলটা এবার পৃথিবীর দিকে ফিরে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটার কাহিনী কিন্তু আমার কাছে অনেক ইউনিক লেগেছে, কারণ বেশিরভাগ এলিয়েন রিলেটেড মুভিতে এলিয়েনরা মানুষদের পৃথিবীতে চলে আসে এবং মানুষরা সেই এলিয়েনকে বাঁচানোর চেষ্টা করে, বাট এই মুভির কনসেপ্টটা টোটালি উল্টা। এখানে মানুষরা এলিয়েনদের পৃথিবীতে চলে যায় এবং এলিয়েনরা মানুষকে বাঁচানোর চেষ্টা করে। যাই হোক, মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।